সে ভোগ করছে। মাই ডিয়ার স্টুডেন্ট, গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসেও যদি পড়তে যাই আমরা, তাহলে দেখব গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস আসলে সমুদ্রগুপ্তের ইতিহাস। গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস আর সমুদ্রগুপ্তের ইতিহাসটা সমার্থক। কিন্তু সমুদ্রগুপ্তের সাম্রাজ্য আকাশ থেকে টপকে পড়েনি, তার পেছনে একটা সংঘর্ষের কাহিনী আছে। তিনি নিজে অত্যন্ত পরিশ্রম এবং অত্যন্ত লড়াই স্ট্রাগল করেছেন, নিশ্চয়ই করেছেন। কিন্তু তার লড়াইটাই শুধু লড়াই ছিল না, তার বাবা প্রথম চন্দ্রগুপ্ত, ঠাকুরদাদা ঘটোৎকচ এবং তার বাবা শ্রীগুপ্ত, এদের একটা কন্টিনিউয়াস স্ট্রাগল এবং এফোর্ট, তার ফল কিন্তু সমুদ্রগুপ্ত পেয়েছিল। অর্থাৎ আজকে যদি কেউ 11 লাখ টাকার বাইক নিয়ে ঘোরে, তার ঠাকুরদাদার পরিশ্রমটা কিন্তু বৃথা নয়, সেই সুখটা সে ভোগ করছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমিও ঠিক এরকমই একটা গল্প বলতে যাচ্ছি। একটা এমন মানুষের গল্প যারা 3 পুরুষ ধরে পরিশ্রম করার পর আলটিমেটলি ফল ফলবে সমুদ্রগুপ্তের আমলে। হ্যাঁ, সমুদ্রগুপ্ত হচ্ছেন গুপ্ত সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা, আর তার বাবা প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছেন গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। আর প্রথম চন্দ্রগুপ্তের ঠাকুরদাদা, বাবার নাম ঘটোৎকচ, তার বাবার নাম শ্রীগুপ্ত। এই শ্রীগুপ্ত হলো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ইচ্ছাকৃতভাবে আমি একটু উল্টে বললাম, যে কোনো ইতিহাস বইয়ে তো শ্রীগুপ্ত থেকেই শুরু করা হয়। তো শ্রীগুপ্ত কে ছিলেন? শ্রীগুপ্ত হচ্ছেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। প্রাথমিক জীবনে ইনি কুষাণদের আন্ডারে একটা সামন্ত রাজা ছিলেন। কুষাণ কারা, এর আগের ক্লাসে আমরা পড়েছি। তো কুষাণ সাম্রাজ্য যখন শেষ দিকে এসে টলমল ধ্বংসের দিকে যাচ্ছে, তখন শ্রীগুপ্ত, যিনি পাটলিপুত্রের কাছাকাছি একটা অঞ্চলের সামন্ত রাজা ছিলেন, তিনি নিজেকে আধা স্বাধীন ঘোষণা করে দেন। আধা স্বাধীন কেন বলছি? পুরো স্বাধীনতা নয়। তিনি তার নিজের জমির ওপরে, নিজের ছোট রাজ্যের ওপরে কর্তৃত্ব স্থাপন করেন, কিন্তু কুষাণদের অল্প অল্প ট্যাক্স দিয়ে উনি যাচ্ছিলেনই। শ্রীগুপ্ত এই বংশের প্রতিষ্ঠাতা, এর থেকে বেশি কিছু তার সম্পর্কে জানা যায় না। তারপর তার পুত্র ঘটোৎকচ সিংহাসনে বসে, এবং ঘটোৎকচের পর তার পুত্র প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসলে গুপ্ত সাম্রাজ্যের মধ্যে একটা প্রাণ তৈরি হয়। এই প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রথম সার্বভৌম এবং স্বাধীন রাজা ছিল। অর্থাৎ কুষাণদের কর্তৃত্ব তার উপরে ছিল না, তিনি ছিলেন স্বাধীন এবং সার্বভৌম। কিন্তু প্রথম চন্দ্রগুপ্তের টাইটেল মহারাজাধিরাজ দেখে বোঝা যায়, এই মহারাজাধিরাজ টাইটেলটা খুব ছোট সামন্ত রাজাদের টাইটেল। এই টাইটেলটা থেকে বোঝা যায় যে তিনি খুব বড় সাম্রাজ্যের অধিকারী তো ছিলেন না, কিন্তু তিনি তার সাম্রাজ্যটাকে স্বাধীন এবং সার্বভৌম রেখেছিলেন। এই জন্য ইতিহাসে তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, দ্য রিয়েল ফাউন্ডার অব গুপ্ত ডাইনেস্টি। 320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসলে ভারতবর্ষের ইতিহাসে একটা নিউ ইরা, একটা অব্দের সূচনা হয়, যাকে বলা হয় গুপ্তাব্দ। পরীক্ষার সময় কোশ্চেন আসে যে গুপ্তাব্দ কত খ্রিস্টাব্দে? উত্তর করতে হবে 320 খ্রিস্টাব্দে। 320 খ্রিস্টাব্দ ইজিক্যাল টু গুপ্তাব্দ। এই প্রথম চন্দ্রগুপ্ত একাধিক বিবাহ করেছিলেন, যদিও রাজারা একাধিক বিবাহ করেই থাকে, সে যুগ আর নেই ওকে যে আমরা করব। রাজারা একাধিক বিবাহ করেই থাকে। প্রথম চন্দ্রগুপ্তেরও একাধিক বিবাহ ছিল। তার মধ্যে 2টো রানীর কথা ভীষণ রকমের ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য। তার প্রথম রানী ছিলেন মধ্য ভারতের একটা শক্তিশালী রাজবংশের রাজকন্যা। তার নামটা অজানা, এই জন্য আমি তাকে প্রধানা মহিষী বলে বলবো ইতিহাস পড়ানোর সময়, যেহেতু ইতিহাসে তার নাম জানা যায় না। এই প্রধানা মহিষী, যিনি মধ্য ভারতের একটা শক্তিশালী রাজবংশের রাজকন্যা, তিনি ছিলেন তার প্রথম স্ত্রী। এই প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তানের নাম কচ, ক চয় হসান্ত। কচ হলো চন্দ্রগুপ্তের প্রথম পুত্র। আর তার দ্বিতীয় বিবাহ হয়েছিল বৈশালীর লিচ্ছবি রাজবংশের রাজকন্যা কুমার দেবীর সাথে। ওকে, লিচ্ছবি রাজকন্যা কুমার দেবী, তাকে বিবাহ করেন প্রথম চন্দ্রগুপ্ত। এই কুমার দেবীকে বিবাহ করার পর তার রাজনৈতিক কর্তৃত্ব অত্যন্ত বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? তার কারণ এই লিচ্ছবিরা ছিল প্রাচীন ভারতের ইতিহাসে অত্যন্ত যোদ্ধা জাতি। আজকে পরবর্তীকালে যেমন রাজপুতরা যোদ্ধা জাতি,
তেমনি লিচ্ছবীরা অত্যন্ত যোদ্ধা জাতি ছিল। তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় তার কিন্তু মর্যাদা অনেকখানি বৃদ্ধি পায়। এই লিচ্ছবী রাজকন্যা, যার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী প্রথম চন্দ্রগুপ্তের, এই লিচ্ছবী রাজকন্যা কুমার দেবীর গর্ভজাত সন্তানের নামই কিন্তু সমুদ্রগুপ্ত। তাহলে হু ইজ সমুদ্রগুপ্ত? সমুদ্রগুপ্ত হচ্ছে ওই যোদ্ধা লিচ্ছবী, বৈশালীর লিচ্ছবী রাজবংশ, তার কন্যা কুমার দেবী, যার সঙ্গে প্রথম চন্দ্রগুপ্তের বিবাহ হয়েছিল। এই প্রথম চন্দ্রগুপ্ত এবং কুমার দেবীর সন্তান হচ্ছে সমুদ্রগুপ্ত। মাই ডিয়ার স্টুডেন্ট, সমুদ্রগুপ্তের সিংহাসন আরোহণটা প্রথম মহিষী, তার পুত্র কচ, এবং দ্বিতীয় মহিষী কুমার দেবী লিচ্ছবী রাজকন্যা, তার পুত্র সমুদ্রগুপ্তের মধ্যে একটা দ্বৈরথের কাহিনী আছে। লিচ্ছবী রাজকন্যা কুমার দেবীর সঙ্গে প্রথম চন্দ্রগুপ্তের বিবাহের পর তার রাজনৈতিক কর্তৃত্ব বেড়েছিল বটে, কিন্তু ওই যে হয় না, কিছু কিছু মেয়ের সঙ্গে বিবাহ হওয়ার পর তোমার সামাজিক প্রতিপত্তি হয়তো বাড়ে, কিন্তু সবসময় যে সংসার সুখের হবে তার তো কোনো মানে নেই। প্রথম চন্দ্রগুপ্তের সঙ্গে কুমার দেবীর সম্পর্কটা অতটাও ভালো ছিল না। হতেই পারে স্বামী স্ত্রীর সম্পর্ক সবসময় ভালো হবে তার কি মানে আছে। ফলত কুমার দেবী অধিকাংশ সময়ই তার বাপের বাড়িতেই থাকতো, অর্থাৎ লিচ্ছবীদের বাড়িতেই তার থাকতো। আর অধিকাংশ সময় তার বাপের বাড়িতে কাটানোর ফলে কুমার দেবীর যে সন্তান সমুদ্রগুপ্ত, তারও কিন্তু বেড়ে ওঠা এই বৈশালীতে লিচ্ছবীদের সঙ্গে। লিচ্ছবীদের প্রভাব সমুদ্রগুপ্তের জীবনে এতটা বেশি পরিমাণে পড়েছিল যে তোমরা জেনে থাকবে পরবর্তীকালে সমুদ্রগুপ্ত তার মুদ্রায় নিজেকে লিচ্ছবী দহিত্র, দহিত্র মানে দুহিতা, দুহিতা মানে কন্যা, দুহিতার পুত্রকে দহিত্র বলে, তাই না? মানে মেয়ের ঘরের নাতি। ছেলের নাতিকে বলে পৌত্র, পুত্রের পুত্র পৌত্র, আর মেয়ে, মেয়ে মানে দুহিতা, দুহিতার পুত্র দহিত্র। তাহলে সমুদ্রগুপ্তের ওপরে লিচ্ছবীদের প্রভাবটা এতটা বেশি পড়েছিল, ওর মামার বাড়ির প্রভাব, দাদুর বাড়ির প্রভাব, যে সমুদ্রগুপ্ত নিজেকে লিচ্ছবী দহিত্র বলে উল্লেখ করেছেন পরবর্তীকালে মুদ্রায়। জাস্ট বোঝো। কখনো কখনো তোমার সঙ্গে হয়তো বাজে ঘটে, মামার বাড়ি কেটেছে, কিন্তু সেই ঘটনাটাও কখনো কখনো কারো কারো জীবনে পজিটিভ এফেক্ট ফেলে। যেমন ধরো আমার মামার বাড়ি, আমরা বছরে 2 বার মামার বাড়ি যেতাম, আর আমার মামার বাড়িতে রামায়ণ আর মহাভারতের চর্চা সাংঘাতিক রকমের হতো, জানো তো। তা আমার ছোটোবেলাটা কেটেছে রামায়ণ আর মহাভারত শুনতে শুনতে। আমি আজকের দিনে খুব রেয়ার মানুষদের একজন যে রামায়ণ এবং মহাভারত যে কোনো সময় যে কোনো অবস্থাতে মানে প্রায় মুখস্থ টাইপের বলে ফেলতে পারি। মানে মুখস্থ নয়, সমস্ত ঘটনা আমার জানা। তার কারণ আমার ছোটোবেলাটাও এরকমভাবে কেটেছে। আমার ব্যক্তিত্বের ওপরে তার প্রভাব চিরস্থায়ী প্রভাব। এই যে আমি এরকম গল্প বলি, তার প্রভাবটা কিন্তু রামায়ণ মহাভারতের সেই কাহিনী থেকেই এসেছে। তো যাকে সমুদ্রগুপ্তের ওপরে তার মামাবাড়ির প্রভাবটাও কিন্তু এতখানি ছিল যে তিনি মুদ্রায় নিজেকে লিচ্ছবী দহিত্র বলেছেন। 3 বার বললাম এই কথাটা, নিশ্চয়ই বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। এই মামার বাড়িতে যখন সমুদ্রগুপ্তের অধিকাংশ সময় কাটছে, তখন সমুদ্রগুপ্ত একটা গুরুগৃহে বাদ্যযন্ত্র বাজাতে শিখতে যেত। আমার ছেলে যেমন যায় গিটার বাজাতে শেখে। তো তখন তো গিটার ছিল না, তখন বীণা ছিল। তো একটা গুরুগৃহে সমুদ্রগুপ্ত বীণা বাজাতে শিখতে যেত। তো বুঝতেই পারছো, রাজপুত্র বীণা বাজাতে শিখতে যাচ্ছে, সেটা নিশ্চয়ই খুব হাইফাই গুরুই হবে, খুব সাধারণ গুরু তো হবে না। তো সেই গুরুগৃহে ওই অঞ্চলের একটা বড় শ্রেষ্ঠী মানে বুঝতে পারছো, শ্রেষ্ঠী মানে খুব বড় ব্যবসাদার, এই ধরো মুকেশ আম্বানি, ওকে, এইরকম একটা বড় সড়ো শ্রেষ্ঠী, বড় ব্যবসাদার, বিজনেসম্যান, তার কন্যা দত্তা দেবী এই একই গুরুগৃহে বীণা বাজাতে শিখতে আসতো। তো যেটা হয় আর কি, বোঝে গেল, এই একে একে 2, বুঝতেই পারছো আমি কোন দিকে ইঙ্গিত করছি। এই দত্তা দেবীর সঙ্গে সমুদ্রগুপ্তের একটা প্রণয় তৈরি হয়, মানে তোমরা যাকে বলো প্রেম, অ্যাফেয়ার, ওকে। এবং পরবর্তীকালে এই দত্তা দেবী সমুদ্রগুপ্তের ওয়াইফ হবে, স্ত্রী হবে। তো বোঝা গেল সমুদ্রগুপ্ত রাজপুত্র,
দত্তাদেবী বড় ব্যবসাদারের কন্যা, তো বিবাহ হতে তো বাধা নাই। সমুদ্রগুপ্তের বিবাহ কিন্তু দত্তাদেবীর সঙ্গে হয়ে যায়। ভাগ্য ওপর থেকে না কলকাঠি নাড়ছে, দেখেছ? তার দাদা কচ যখন পাটালিপুত্রে বসে আছে, সে তখন লিচ্ছবিদের কাছে সেনাবাহিনীর পরিচালনার শিক্ষাটা গ্রহণ করছে। কারা লিচ্ছবি? না, সেই সময়কার সবচেয়ে শক্তিশালী সেনা যাদের রয়েছে তাদের কাছ থেকে তার সামরিক শিক্ষা হচ্ছে। আবার বিয়ে হলো এমন জায়গায় যে হচ্ছে সেই সময়কার সবচেয়ে বড়লোক ধনী মানুষের কন্যার সাথে। কি অত্যন্ত ধনী মানুষের জামাই হওয়ার কিছু সুবিধা আছে তো, নাকি নেই? কি বলো, আছে কি নেই? শ্বশুর যদি প্রচুর বড়লোক হয়, জামাই অনেক সুবিধা পায়, স্বীকার করো আর না করো। এইরকম একটা পরিস্থিতিতে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের বাবা অসুস্থ হয়ে পড়ে। আর সেই সময় কচকে, তার বড় পুত্রকে, যেহেতু সমুদ্রগুপ্ত অধিকাংশ সময় মামার বাড়িতে কাটতো, কচকে তার উত্তরাধিকার ঘোষণা করে দেয়, যুবরাজ হিসেবে ঘোষণা করে দেয়। তো কচকে যুবরাজ হিসাবে ঘোষণা করেছে, উত্তরাধিকার হিসেবে ঘোষণা করেছে কে? প্রথম চন্দ্রগুপ্ত। কিন্তু সমুদ্রগুপ্তকে উত্তরাধিকার ঘোষণা করে রেখেছে কে? স্বয়ং ঈশ্বর, ভাগ্য। তাই ভাগ্য যদি একদম সমুদ্রগুপ্তের পক্ষে থাকে, বোঝা গেল কথাটা, তাহলে কচ উত্তরাধিকার ঘোষিত হয়ে হবেটা কি? কলকাঠিটা দেখো উপর থেকে আবার নাড়া হবে। এইরকম একটা সময়ে চন্দ্রগুপ্তের একজন প্রথম চন্দ্রগুপ্তের রাজসভায় একজন অত্যন্ত বিচক্ষণ ব্রাহ্মণ মন্ত্রী কাজ করত, তার নাম আম্রকানন দেব। এই আম্রকানন দেবকে যুবরাজ কচ কিছুতেই সহ্য করতে পারত না। আর এতটাই অসহ্য লাগতো যে আম্রকানন দেবকে অপমান করে দিয়েছিল একদিন কচ। আর এই অপমানের চোটে, অপমানিত হয়ে আম্রকানন দেবের মতো একটা বিখ্যাত কূটনীতিবিদ এবং মন্ত্রী ফার্স্ট চন্দ্রগুপ্ত রাজসভা থেকে বিতাড়িত হয়ে যায়। আর তিনি গিয়ে যোগ দেন সমুদ্রগুপ্তের পক্ষে। পিতা প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর কচ যখন সিংহাসনে এসে বসে, তখন সমুদ্রগুপ্ত কচকে আক্রমণ করে। আর সমুদ্রগুপ্তের সাথে কে ছিল, কি ছিল, মাথার মধ্যে একটুখানি ঘুরিয়ে নাও। সমুদ্রগুপ্তের কাছে ছিল লিচ্ছবিদের অস্ত্র শিক্ষা, সামরিক বল, সামরিক শিক্ষা। কারা লিচ্ছবি? সেই সময়কার প্রাচীন ভারতের সবচেয়ে শক্তিশালী জাতি, সামরিক জাতি, মিলিটারি রেস। তার সঙ্গে ছিল শ্বশুর বাড়ির প্রচুর পরিমাণে অর্থ, টাকা ইনভেস্টেড হয়েছিল জামাইয়ের পেছনে। কি টাকা একটা মাইনে রাখে তো, নাকি? এবং সঙ্গে ছিল আম্রকানন দেবের কূটনৈতিক বুদ্ধি, তৎপরতা। আর এর সঙ্গে মিশে গেছিল সমুদ্রগুপ্তের আকাঙ্ক্ষা, শৌর্য এবং কর্মতৎপরতা। এই তিনের মিশেলে সমুদ্রগুপ্তকে আর বেশি কষ্ট করতে হয়নি। কচকে উচ্ছেদ করে পাটলিপুত্রের সিংহাসন একরকম দখল করে নেয়। পাটলিপুত্রের সিংহাসনে বসার পর ভারতবর্ষের ইতিহাসে আবার প্রাণ আসে। অনেক ইতিহাস বইয়ে প্রথম চন্দ্রগুপ্তের পরেই সমুদ্রগুপ্তকে সিংহাসনে বসিয়ে দেয়, কিন্তু মাঝখানে একটা কচ কিছুদিনের জন্য সিংহাসনে বসেছিল, এই ইতিহাসটাকে অনেকেই লুকিয়ে ফেলে। আমি কিন্তু লুকাইনি। সমুদ্রগুপ্ত সিংহাসনে আসার পর তাদের প্রধানমন্ত্রী হয় আম্রকানন দেব। এই আম্রকানন দেব এবং সমুদ্রগুপ্তের দুইজন মানুষ, রাজা যেমনি মন্ত্রী তেমনি, গোটা ভারত বিজয় করতে সমর্থ হয়েছিল। আমরা এমন একটা সময় ভিডিও বানাচ্ছি, তোমরা জানো যে একজন প্রধানমন্ত্রী আছে আমাদের ভারতবর্ষে, নরেন্দ্র মোদী, আর তার সঙ্গে একটা চাণক্য আছে, অমিত শাহ। এই দুজনের মিশেলে বিজেপি ভারত জয় করে ফেলেছে। তো যদিও উত্থান আছে, যার পতনও আছে, খুব স্বাভাবিক, কিন্তু জয়টা তো করেছে, অস্বীকার করা যায় না। তেমনি আম্রকানন দেব মন্ত্রী আর সমুদ্রগুপ্ত রাজা, একদিকে কূটনীতি একদিকে শৌর্য, এই দুয়ের মিশেলে সমুদ্রগুপ্ত গোটা ভারতের ওপর অধিকার জমিয়ে ফেলে। সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9 জন রাজাকে পরাস্ত করে সরাসরি তাদের সাম্রাজ্যকে গুপ্ত সাম্রাজ্যের অঙ্গীভূত করে ফেলে, এবং দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাস্ত করে। কিন্তু এখানে একটা সমস্যা আছে।
12 জন রাজাকে পরাস্ত করার পর দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু তাদের সাম্রাজ্যকে তিনি সরাসরি নিজের সাম্রাজ্যের অঙ্গীভূত করেননি। তার বদলে তিনি গ্রহণ পরিমক্ষণ নীতি গ্রহণ করেছিলেন। গ্রহণ পরিমক্ষণ নীতিটা কি? গ্রহণ পরিমক্ষণ নীতি হচ্ছে, আমি তোমাকে পরাস্ত করলাম, পরাস্ত করে আবার তোমাকেই রাজত্বটাকে ফিরিয়ে দিলাম, কিন্তু তোমার সেনাবাহিনীটাকে আমি রাখলাম না, তোমার নিরাপত্তার ভার আমি নিলাম, সেনা আমার কাছে, কিন্তু তুমি আমার প্রতিনিধি হয়ে তুমি তোমার রাজ্যই শাসন করবে, কিন্তু আমার প্রতিনিধি হয়ে। অর্থাৎ গ্রহণ করা এবং পরিমক্ষ করা, মুক্তি দেওয়া। গ্রহণ করা মানে পরাজিত এবং বন্দী করা, পরিমক্ষ মানে মুক্তি দেওয়া। এই নীতির সাহায্যে তিনি দক্ষিণ ভারতটাকে কিন্তু অ্যাডাপ্ট করেছিলেন, সরাসরি নিজের সাম্রাজ্যভুক্ত করেননি। আর এটাই ছিল সমুদ্রগুপ্তের ক্ষেত্রে মাস্টার স্ট্রোক। তার কারণ তিনি বুঝেছিলেন যে দক্ষিণ ভারতের মতো দুর্গম অঞ্চলে সরাসরি কোনো উত্তর ভারতের রাজার পক্ষে শাসন ক্ষমতা কায়েম করা সম্ভব নয়। এটা কিন্তু আজকের জন্যও সত্যি, আজকের ইতিহাসের জন্যও সত্যি। দেখো, খেয়াল করে দেখো। এবং দক্ষিণ ভারতটাকে সরাসরি দখল করতে যারা গেছে তাদেরই কিন্তু পতন হয়েছে। পরবর্তীকালে ঔরঙ্গজেবের হবে, দক্ষিণী ক্ষত বলা হয়। তো এই ভুলটা কিন্তু সমুদ্রগুপ্ত করেনি। দক্ষিণ ভারতকে সরাসরি অঙ্গীভূত করেননি, গ্রহণ এবং পরিমক্ষ নীতি গ্রহণ করেছিলেন। এই সমস্তটা আমরা কোথা থেকে জানতে পারি? এই সমস্ত কথা, এই সমস্ত কথা সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন, হরিসেন এর লেখা এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে এত কিছু জানা যায়। তো এলাহাবাদ প্রশস্তি কার লেখা? পরীক্ষায় কোশ্চেন আসে, উত্তর হবে হরিসেনের লেখা। হরিসেনকে প্রশ্ন আসে, হরিসেন হচ্ছেন সমুদ্রগুপ্তের সভাকবি। তো এই হরিসেনের লেখা থেকেই আমরা আরও অনেক কিছু জানি, যদিও সমুদ্রগুপ্তের মুদ্রা থেকেও আমরা অনেক কিছু তথ্য জানতে পারি। সমুদ্রগুপ্তের একটা মুদ্রা পাওয়া যায় যেটা খুব বিখ্যাত মুদ্রা, যেখানে তিনি সমুদ্রগুপ্ত বীণা বাদনরত, আমি গিটার দেখাচ্ছি নাকি, বীণা বাদনরত অবস্থায় সমুদ্রগুপ্তের মূর্তি পাওয়া, একটা পয়সা পাওয়া যায়, মুদ্রা আমরা পাওয়া যায়, সেটা বিখ্যাত মুদ্রা। পরীক্ষায় কোশ্চেন আসে, বীণা বাদনরত অবস্থায় ছবি দেওয়া মুদ্রা কোন রাজার? এটা কিন্তু সমুদ্রগুপ্ত হবে। আর ওই করতে গিয়েই তো দত্তা দেবীর সঙ্গে তার বুঝেছ, তারপরে থেকে বিয়ে। ওকে ওকে তো এই জন্য হরিসেন তার লেখার মধ্যে এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তকে কবিরাজ বলে ভূষিত করতেন। কবিরাজ মানে হচ্ছেন যিনি কবিশ্রেষ্ঠ, তিনি খুব ভালো সাহিত্যিক ছিলেন, ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন। সেই জন্য হরিসেন তার লেখার মধ্যে সমুদ্রগুপ্তকে কবিরাজ উপাধিতে ভূষিত করেছেন। পরীক্ষার সময় কোশ্চেন আসে, কবিরাজ কার উপাধি? এটা কিন্তু একটা রাজার উপাধি, সমুদ্রগুপ্তের উপাধি। কে দিয়েছিলেন? হরিসেন, সভাকবি। কোথায়? এলাহাবাদ প্রশস্তির মধ্যে লিখেছিলেন। এলাহাবাদ প্রশস্তিতে আরও অনেকগুলো লেখা আছে যে তিনি শতযুদ্ধের নায়ক, বোঝা গেল কথা, অর্থাৎ শতযুদ্ধ করেছিলেন। অ্যাকচুয়ালি 100 যুদ্ধ হয়তো করেননি, কিন্তু তিনি প্রচুর যুদ্ধ বিগ্রহ করেছিলেন এবং তার আমলে গোটা ভারতবর্ষ আবার একটা কেন্দ্রীয় শক্তিতে পরিণত হয়েছিল। এখন এইখানটাতে একটা কথা আমি একটু বলে দিই যে হরিসেন যাকে শতযুদ্ধের নায়ক বলেছে, পরবর্তীকালে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলেছে। পরীক্ষার সময় কোশ্চেন আসে, ভারতের নেপোলিয়ান কাকে বলে? উত্তর হবে সমুদ্রগুপ্ত। আমার যদিও এখানে খুব আপত্তি, বুঝেছ? আরে কবেকার সমুদ্রগুপ্ত, তাকে বলা হচ্ছে ভারতের নেপোলিয়ান। কেন নেপোলিয়ানকে বল ফ্রান্সের সমুদ্রগুপ্ত? বুঝেছ কথাটা? পাশ্চাত্য সভ্যতার প্রভাব। আমি বলে দিলাম, তোমরা বলবে কি? নেপোলিয়ান হচ্ছে ফ্রান্সের সমুদ্রগুপ্ত। ঠিক আছে? বি প্রাউড মাই ডিয়ার, প্রাউড ফিল করতে হবে তো, তাই না? তো যাকে সমুদ্রগুপ্তকে শতযুদ্ধের নায়ক বলেছেন হরিসেন, আর ভারতের নেপোলিয়ান বলেছেন ভিনসেন্ট স্মিথ। ওকে, তো এই সময় সমুদ্রগুপ্ত দিগ্বিজয় শেষে অনেক নিজেকে সার্বভৌম রাজা হিসেবে যখন গোটা ভারতবর্ষের রাজা হিসেবে ঘোষণা করেন, তখন তিনি অনেকগুলো উপাধি ধারণ করেছিলেন, যেটাও আমরা এলাহাবাদ প্রশস্তি থেকে জানতে পারি। অশ্বমেধ পরাক্রম, অশ্বমেধ যজ্ঞ, বোঝো তো? অশ্বমেধ যজ্ঞ করার পর গোটা ভারতবর্ষ জুড়ে তার সাম্রাজ্য স্থাপিত হওয়ার পর তিনি কতগুলো উপাধি গ্রহণ করেন। তার মধ্যে অশ্বমেধ পরাক্রম একটা উপাধি, পরাক্রমাঙ্ক আর একটা উপাধি, সর্বরাজ্যচ্ছেদা এটা নেক্সট আর একটা উপাধি, অপ্রতিরথ এটাও একটা উপাধি, একরাট, একরাট মানে বড় সাম্রাজ্যের অধিপতি। এই উপাধিগুলো তিনি কিন্তু গ্রহণ করেছিলেন।
তো এখানটায় কিছু কিছু ইনফরমেশনস আমি দিয়ে দিই, যেটা পরীক্ষার সময় আসে, যে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু সমুদ্রগুপ্তের সমসাময়িক ছিলেন। এটা কিন্তু পরীক্ষার সময় কোয়েশ্চেন আসে। আর সমুদ্রগুপ্তের শক্তি বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে 5টি সীমান্তবর্তী রাজ্য, যেখানে যুদ্ধ করা হয়নি, বিনা যুদ্ধে তার আনুগত্য স্বীকার করে। কয়েকটি রাজ্য তার সাথে এমনি এমনি অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ হয়। তাদের মধ্যে পশ্চিম পাঞ্জাব এবং আফগানিস্তানের রাজত্বকারী কুষাণ বংশীয় রাজা পারসিক আক্রমণের ভয়ে সমুদ্রগুপ্তের সাহায্য প্রার্থনা করে এবং অধীনতামূলক মিত্রতায় আসে। সিংহলের রাজা মেঘবর্মন সমুদ্রগুপ্তের অনুমতিক্রমে বৌদ্ধ গয়ায় একটি বৌদ্ধ মঠ স্থাপন করেন। আর মালব এবং কাথিয়াবার, ওই গুজরাট এবং রাজস্থান ওই জায়গাটাকে মালব এবং কাথিয়াবার বলে, মালব এবং কাথিয়াবারের রাজত্বকারী শক বংশীয় রাজা সমুদ্রগুপ্তের সঙ্গে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়। ওকে, এইটুকু হচ্ছে মোটামুটি সমুদ্রগুপ্ত সম্পর্কে আমাদের কথা। সমুদ্রগুপ্তের পর ভারতবর্ষের সিংহাসনে বসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা সব ইতিহাস বই লেখা থাকে, ওই যে কচের কাহিনীটা অমিট করে দেয়, কিন্তু ঐতিহাসিকভাবে এটাই সত্যি। দেবী চন্দ্রগুপ্তম নামক একটা নাটক আছে, পার্সোনালি সেই নাটকটা আমি পড়েছি, তোমরাও সময় পেলে পড়ো। বিশাখ দত্তের লেখা দেবী চন্দ্রগুপ্তম নাটক। আর একটা সোর্স বলছি, এরান শিলালিপি, রয়াকার মধ্যে এরান শিলালিপি থেকে সমুদ্রগুপ্তর সম্পর্কে জানা যায়। এরান শিলালিপি থেকে জানা যায় যে সমুদ্রগুপ্তের পর তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন। কিন্তু বিশাখ দত্তের লেখা একটা নাটক দেবী চন্দ্রগুপ্তমে বলা হয়েছে যে সমুদ্রগুপ্তের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র রামগুপ্ত সিংহাসনে বসেন এবং রামগুপ্তকে হটিয়ে দিয়ে সমুদ্রগুপ্তের অপর পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসন অধিকার করে নেয়। এইখানে না দ্বিতীয় দেবী চন্দ্রগুপ্তম নাটক আমি যেটা বললাম পড়েছি ব্যক্তিগতভাবে, এখানে একটা দারুণ গল্প আছে। শুনবে নাকি ভাববে স্যার ইতিহাস ক্লাস বড় হয়ে যাচ্ছে? দেখো, আমি গল্প বলি আর আমার স্টুডেন্টরা কিন্তু শুনতে পছন্দ করে বলেই বলে ফেলি। কি বলছো? চলো বলেই ফেলি। দেবী চন্দ্রগুপ্তম নাটক অনুসারে সমুদ্রগুপ্তের পর তার পুত্র রামগুপ্ত সিংহাসনে বসেন। এই রামগুপ্ত ছিলেন সমুদ্রগুপ্তের বড় ছেলে, আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন সমুদ্রগুপ্তের পরের ছেলে, দ্বিতীয় পুত্র। রামগুপ্ত প্রথম থেকেই সমুদ্রগুপ্তের ঘোষিত উত্তরাধিকার ছিল, আর সেই জায়গায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত অধিকাংশ সময় বনে বাদারে কাটত। তিনি বিবাহিত ছিলেন, কিন্তু তিনি ছিলেন শিবের উপাসক। ত্রিশূল নিয়ে আর গেরুয়া পোশাক পরে উনি বনে বাদারে ধ্যান করতেই বেশি পছন্দ করতেন রাজ্য শাসন অপেক্ষা। কিন্তু বড় ছেলে রামগুপ্ত ছিলেন সমুদ্রগুপ্তের উত্তরাধিকার। তো সমুদ্রগুপ্ত তার জন্মদিন পালনের সময় তার অধীনস্থ সমস্ত রাজাদেরকে তার প্রাসাদে ডাকতেন, এবং প্রাসাদে ডেকে সমুদ্রগুপ্তের পাটলিপুত্র তার রাজধানী ছিল, তোমরা জানো, আমি বলেছি। এই পাটলিপুত্রের রাজধানীতে বৈভব দেখাতেন। বৈভব মানে বুঝতে পারছো? সম্পদ, বৈভব দেখাতেন। আর কি দেখাতেন? তার মিলিটারি পাওয়ার। আমরাও কিন্তু এরকম করি না? এই ধরো 15ই আগস্টের দিন অন্যান্য সমস্ত বড় দেশের প্রেসিডেন্টকে ডেকে নিয়ে এসে রাস্তায় বসিয়ে আমরা রাস্তা দিয়ে কখনো ক্ষেপণাস্ত্র, কখনো কামান, আকাশে মানে আমাদের যুদ্ধ বিমানরা কীরকম কায়দা কসরত করতে পারে সেগুলো দেখাই তো নাকি? আচ্ছা, তোমাদের কাছে ক্ষেপণাস্ত্র আছে, পরমাণু বোম আছে, বড়সড় অস্ত্রশস্ত্র আছে, এরকম রাস্তায় সাজিয়ে সাজোয়া গাড়ির উপর চাপিয়ে দেখানোর কি দরকার? 15ই আগস্টের দিন, 26শে জানুয়ারির দিন আমরা দেখাই কিনা? আবার অন্যান্য রাষ্ট্রপ্রধানদেরকে ডেকে নিয়ে এসে দেখাতে হয় যে আই এম সো পাওয়ারফুল। দেখো দেখো বিশ্ববাসী দেখো যে আমি কিরম পাওয়ারফুল। আমার এগেনস্টে যাওয়া মানে খতম হয়ে যাওয়া। রাজাকে এই দেখনদারিটা করতে হয় শান্তি বজায় রাখার জন্য। তো সমুদ্রগুপ্ত এই দেখনদারিটা করতেন শান্তি বজায় রাখার জন্য। তো এইরকমই একজন ইনভাইটেড গেস্ট ছিলেন এক শক রাজা। এই শক রাজার নাম হচ্ছে রুদ্রসেন। আমি একটুখানি পরে বলছি। এই রুদ্রসেন কোনো একটা সময়
সমুদ্রগুপ্তের আমন্ত্রণে তার জন্মদিনে উপস্থিত হয়েছিলেন। এই রুদ্রসেনটা একটু মনে রাখো, ইনি একটা গল্পের চরিত্র। রামগুপ্ত সঙ্গে বিবাহ ঠিক হয় দক্ষিণ ভারতের একটা রাজকন্যার। আমি তার নাম বলছি, একটুখানি 1 মিনিট সময় দাও। হ্যাঁ, তার নাম ধ্রুবদেবী। ওকে, রামগুপ্ত মানে হচ্ছে সমুদ্রগুপ্তের ছেলে। সমুদ্রগুপ্ত রামগুপ্তের সঙ্গে বিবাহ দেন ধ্রুবদেবী বলে একজন রাজকন্যা। তিনি দক্ষিণ ভারতে একটা রাজার কন্যা। কিন্তু এই দক্ষিণ ভারতের রাজার কন্যা ধ্রুবদেবী একটা রাজার বাগদত্তা ছিলেন। বাগদত্তা মানে বোঝো তো, মানে বিয়েটা আগে ভাগেই ঠিক হয়ে গেছে। কে তিনি? তিনি হচ্ছেন সেই শক রাজা রুদ্রসেন। এই শক রাজা, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, শক রাজা রুদ্রসেন, ধ্রুবদেবী এই রুদ্রসেনের বাগদত্তা ছিলেন। কিন্তু এই মুহূর্তে সমুদ্রগুপ্ত তার পুত্র রামগুপ্তর সঙ্গে ধ্রুবদেবীর বিবাহ দিয়ে দেন। এবং খুব স্বাভাবিকভাবেই ধ্রুবদেবীর বাবা মা দেখছে, ঠিক আছে, আমার মেয়ের বিয়ে হচ্ছে কার সঙ্গে? রাহুল গান্ধীর সঙ্গে। রাহুল গান্ধীর যদি বিয়ে হয়নি, এই ধরো তোমার যদি এখন রাহুল গান্ধীর সঙ্গে বিয়ে ঠিক হয়, মানে আমার যে ছাত্রী এখন আমার এই ভিডিওটা দেখছো, আর তোমার যদি একটা বাগদত্তা থেকেই থাকে, ধরো থেকেই আছে কলেজ লাইফের প্রেম, তোমার বাড়ি থেকে বিয়ে ঠিক হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে, তো তোমার বাবা মা কি দেবে কি দেবে না? তোমার তো নাচতে নাচতে দেবে, ওরে বাপরে বাপ, ভারতবর্ষের ভাবি প্রধানমন্ত্রী, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছে, কোথাকার কলেজের প্রেম, ऐसा होता है না? তো ধ্রুবদেবীর ক্ষেত্রেও তাই। যখন রামগুপ্তের সঙ্গে তার বিয়ে ঠিক হলো, তার বাড়ি থেকে ওই রুদ্রসেনের সঙ্গে বাগদত্তা ছিল কি ছিল না সব ভুলে গেলাম। সমুদ্রগুপ্তের পুত্র, তার বড় ছেলে, গুপ্ত সাম্রাজ্যের উত্তরাধিকার, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছে, এর থেকে ভালো আর কিছু কি হতে পারে? কিন্তু মেয়ের মনের খবর আর কে রাখে? আমাদের সমাজে মেয়েদের মনের খবর কেউ রাখেই না, জানো তো। তো বিয়ে তো হয়েছিল রামগুপ্তের সঙ্গে, গুপ্ত সাম্রাজ্যের রাজমহিষী পদে অভিষিক্তা হয়েছিলেন ধ্রুবদেবী, সমুদ্রগুপ্তের বৌমা। কিন্তু ঘটনাটা হলো, তার মনে সেই প্রেম থেকেই গেছিল, পুরনো প্রেম, শক রাজা তৃতীয় রুদ্রসেন। সমুদ্রগুপ্তের মৃত্যুর পর যখন রামগুপ্ত সিংহাসনে বসে, তখন রামগুপ্ত সমুদ্রগুপ্তের মতো অত পোক্ত শাসক ছিলেন না, শক্তিশালী শাসক ছিলেন না। তার শাসনকালে গুপ্ত সাম্রাজ্য ঢিলেঢালা হয়ে যায়। তার বাবার আমলে যারা অধীনতামূলক মিত্রতায় তার সঙ্গে আবদ্ধ ছিলেন, তারা ক্রমশ স্বাধীনতা করতে শুরু করে। আর এই সুযোগে সেই রুদ্রসেন সসৈন্যে পাটলিপুত্রে আসে, রামগুপ্তকে পরাস্ত করে এবং ধ্রুবদেবীকে হরণ করে নিয়ে চলে যায়। জাস্ট ইমাজিন, গুপ্ত সাম্রাজ্যের রাজমহিষী রানী তাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে, আর রামগুপ্ত পরাজিত হয়ে কিছু করতে পারছে না। এই খবরটা রামগুপ্তর কাছে কীরকম বলো? প্রেস্টিজ, সম্মানের পক্ষে কীরকম বলো? রামগুপ্ত সিংহাসনে বসে আছে তখন, আর তার ভাই সমুদ্রগুপ্তের অন্য ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তখন বনে বাদারে। কেন? শিবের উপাসক, শৈব, ত্রিশূল আর গেরুয়া বসন পড়ে যে যখন বনে বাদারে সাধনা করাটাকে উপযুক্ত বলে মনে করে, কখনো সে সাম্রাজ্যের অধিকার করব, রাজা হবে, এরকম কোনো কিছু সে ভাবেনি। কিন্তু পাটলিপুত্র জুড়ে, গোটা সমুদ্রগুপ্তের তৈরি করে যাওয়া সাম্রাজ্য জুড়ে এখন গুপ্ত সাম্রাজ্যের অসম্মান ছড়িয়ে গেছে। কারণ যে তার স্ত্রীকেই রক্ষা করতে পারে না, তার স্ত্রীকে হরণ করে নিয়ে চলে যায়, সে কি করে সিংহাসনে বসে থাকার অধিকারী? এমনকি মন্ত্রীরাও তাকে সাথ দিচ্ছে না। এরকম একটা অবস্থাতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত জঙ্গল থেকে আসে ত্রিশূল নিয়ে, প্রকাশ্য রাজদরবারে রামগুপ্তের কাছে আঙুল তুলে বলে যে আপনার এক মুহূর্ত আর সিংহাসনে বসে থাকার অধিকার নেই রামগুপ্ত, আপনি এক্ষুনি সিংহাসন থেকে নেমে যান। রামগুপ্ত তার সেনাপতিকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দেয়, দ্বিতীয় চন্দ্রগুপ্ত গ্রেপ্তার করো। কিন্তু মুশকিলটা হচ্ছে, সেনাপতি কি, কোনো মন্ত্রী, কোনো সেনাপতি তখন রামগুপ্তের কথা শুনছেই না। কেন শুনবে? এরা একটা কাপুরুষ রাজা।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রকাশ্য রাজসভায় ত্রিশূল দিয়ে রামগুপ্তকে হত্যা করে ফেলে এবং নিজেকে রাজা নয় শকারি বলে ঘোষণা করে দেয়। শকারি মানে শকদের অরি, অর্থাৎ সেই যে শক রাজা তৃতীয় রুদ্রসেন, যেটা ধ্রুবদেবীকে হরণ করে নিয়ে আছে, যতক্ষণ না তার মৃত্যু হচ্ছে এবং তার কাছ থেকে গুপ্ত সাম্রাজ্যের সম্মানস্বরূপ রানী ধ্রুবদেবীকে উদ্ধার করে নিয়ে আসা না যাচ্ছে, ততদিন সে সিংহাসনে বসবে না। এবং শকারি বলে উপাধি ধারণ করলেন। তাকে কি জয়ধ্বনি দেওয়া হতো? শকারি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ক্লিয়ার? এবং সে সিংহাসনে বসার পর নিজেকে সংঘবদ্ধ করে এবং সংঘবদ্ধ করবার পর এই তৃতীয় রুদ্রসেন শক রাজা তাকে আক্রমণ করে, তাকে পরাস্ত করে, হত্যা করে এবং ধ্রুবদেবীকে ফিরিয়ে নিয়ে আসে। এখন ধ্রুবদেবী কাকে পছন্দ করতো, কাকে পছন্দ করতো না, কার সঙ্গে প্রেম ছিল, ইতিহাস, সোসাইটি এগুলো কেই বা মনে রাখে? ধ্রুবদেবী ছিল গুপ্তদের কাছে সম্মানের প্রতীক। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাকে নিয়ে আসার পর তাকে তো সম্মান দিতে হবে না, তো কি করা যায় বলো? তুমি হলে কি করতে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত ধ্রুবদেবীকে বিবাহ করেন এবং শুধু বিবাহ করেন না, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এটা ঘোষণাও করেন যে ধ্রুবদেবীর গর্ভজাত সন্তান ভবিষ্যতে তার সিংহাসনের উত্তরাধিকার হবে। যদিও তিনি আগে থেকেই বিবাহিত ছিলেন, তা সত্ত্বেও যেহেতু ধ্রুবদেবী রামগুপ্তের স্ত্রী, তার বড় দাদার স্ত্রী, এবং পরিস্থিতির বশে এই ঘটনাগুলো সব ঘটেছে, গুপ্ত সাম্রাজ্যের সম্মানের কোশ্চেনে এই লড়াই যুদ্ধগুলো হয়েছে, হত্যা হয়েছে, তাই ধ্রুবদেবীকে বিবাহ করার পর তিনি ঘোষণা করেন যে তার পুত্র, পরবর্তীকালে তার পুত্র হবে মহেন্দ্রাদিত্য, যার নাম হবে কুমারগুপ্ত, ধ্রুবদেবীর গর্ভজাত সন্তান, সে কিন্তু সিংহাসনে বসবে। এই প্রতিজ্ঞাটাও কিন্তু করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সো ফ্রম অল পয়েন্টস অফ ভিউ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওয়াজ এ গ্রেট কিং, রাইট? দ্বিতীয় চন্দ্রগুপ্ত 380 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং 414 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষের গুপ্ত সিংহাসন অলঙ্কৃত করে রেখেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পিতার নাম কি? সমুদ্রগুপ্ত। আর মাতার নাম কি? ওই যে বড় লোকের বেটি, তাই না, দত্তা দেবী। সমুদ্রগুপ্ত এবং দত্তা দেবীর সন্তান হচ্ছেন এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার স্ত্রীর নাম, তার প্রথমা স্ত্রী ছিলেন কুবের নাগা, মধ্য ভারতের শক্তিশালী নাগ বংশের রাজকন্যা। কিন্তু তিনি আরেকটাও বিবাহ করেছিলেন, ধ্রুবদেবী, বললাম। তার পুত্রের নাম কুমারগুপ্ত। কুমারগুপ্ত হচ্ছে ধ্রুবদেবীর সন্তান। আর গোবিন্দগুপ্ত, গোবিন্দগুপ্ত হচ্ছে কুবের নাগার সন্তান। তার পরবর্তীকালে তার সিংহাসনে কে বসবে? কুমারগুপ্ত বসবে। তার কন্যা প্রভাবতী গুপ্ত। এই প্রভাবতী গুপ্তর সঙ্গে বাকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেনের কিন্তু বিবাহ হয়। এই রুদ্রসেন সেই রুদ্রসেন নয়, কিন্তু ওই রুদ্রসেন ছিল শক রাজা, শকারি। আর এই রুদ্রসেন হচ্ছে বাকাটক রাজা। নর্মদা নদীর পাশে তার সাম্রাজ্য ছিল। এই নর্মদা নদীর পাশে সাম্রাজ্য আছে যার, সেই বাকাটক রাজা রুদ্রসেন সেকেন্ড, তার সঙ্গে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্তের বিবাহ হয়। এবং এই জামাইকে অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতের রাজত্বগুলো দেখভালের ভার দিয়ে তিনি নিশ্চিন্ত হন, এই জন্য এই বিবাহটা হয়েছিল। অ্যাকচুয়ালি মেয়ের ওপরেই ভার দিয়েছিল, কিন্তু মেয়েকে তো সিংহাসনে বসানো যায় না। প্রভাবতী গুপ্তের সঙ্গে বিবাহ দেওয়ার পর অ্যাকচুয়ালি মেয়ের হাতেই দিয়েছিল দক্ষিণ ভারতের সাম্রাজ্যের দেখভালের ভার, কিন্তু যেহেতু মেয়েকে সিংহাসনে বসা যায় না, সেই জন্য বকলমে জামাইকে দেওয়া হয়েছিল। জামাইয়ের নাম কি ছিল? বাকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেন। এটা কিন্তু পরীক্ষার সময় আসে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের ধর্ম কী ছিল, এটা পরীক্ষার সময় আসে। আমি কিন্তু বলবো না ধর্ম কী ছিল। দেখো, তোমার মাথায় অলরেডি পিকচার রয়েছে। ভাবো গেরুয়া বসন আর হাতে ত্রিশূল নিয়ে কারা ঘোরে, হ্যাঁ, বুঝে ফেলেছ? ইয়েস, দ্বিতীয় চন্দ্রগুপ্তের ধর্ম ছিল শৈব ধর্ম, রাইট? শিবের উপাসক ছিলেন, শৈব ধর্ম ছিলেন। ওকে, মতান্তরে কেউ বলেন যে তিনি নাকি বৈষ্ণব ধর্ম অবলম্বী ছিলেন। তো শৈব ধর্মটা যদি অপশনে না পাও, তাহলে বৈষ্ণব ধর্ম তুমি টিক করতেই পারো, আমার কোনো আপত্তি নেই। ওকে, উপাধি কি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। এই বিক্রমাদিত্যটা নিয়েই খুব সমস্যা। ভারতবর্ষের ইতিহাসে প্রায় 14 জন রাজা এরকম রয়েছে
যারা বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। এখন ওই বিক্রমাদিত্য এই বিক্রমাদিত্য কিনা, দ্যার ইজ এ কোয়েশ্চেন, অ্যান্ড এটা খুবই সংশয়ের কথা। ওকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণকে মনে রাখার জন্য একটা অব্দ হবে, সেটা হবে বিক্রমাব্দ, এবং এটা হচ্ছে 58 খ্রিস্টাব্দে, 58 খ্রিস্টাব্দ। এখন তুমি বলবে স্যার 380 খ্রিস্টাব্দে উনি সিংহাসনে বসেছিলেন, আর 58 খ্রিস্টাব্দে বিক্রমাব্দ কেন? দেখো, এই যে 58 খ্রিস্টাব্দে বিক্রমাব্দ, এই বিক্রমাদিত্য বোধহয় এই বিক্রমাদিত্য নয়, বোঝা গেল? এইখানটা ইতিহাসে প্রচুর গোলমাল আছে। 320 খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত প্রথম গুপ্তাব্দ ঘোষণা করে শুরু করেছিলেন, আর তার নাতি ছেলে কি করে 58 সালে হয়, 58 খ্রিস্টাব্দে হয়। তো বোঝাই যাচ্ছে এই বিক্রমাদিত্য হয়তো ওই বিক্রমাদিত্য নয়। আই ডোন্ট নো, এটা নিয়ে ইতিহাস পুরো ঘেটে রয়েছে, এটাই মনে রাখতে হবে। গুপ্তাব্দ 320 খ্রিস্টাব্দ আর বিক্রমাব্দ হচ্ছে 58 খ্রিস্টাব্দ। ওকে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিনা আমি জানি না, কোন এক বিক্রমাদিত্য এটা করেছিলেন, এটা নিয়ে কনফিউশন আছে, আমি কিন্তু বলেই ফেললাম, ডোন্ট মাইন্ড। ওকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রীর নাম ছিল বীরসেন, এটা পরীক্ষার সময় আসে। বীরসেন হচ্ছেন শৈব, মতান্তরে বৌদ্ধ। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রা, তৃতীয় চন্দ্রগুপ্ত স্বর্ণ মুদ্রার প্রচলন করেন, যার নাম ছিল দিনার। ওকে, দিনার কিন্তু বর্তমানে ইরাকের কারেন্সির নাম। ওকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কারেন্সির নাম কিন্তু দিনারই ছিল। আর দেওঘর কোথায়? দেওঘর আমাদের এখানে একটা অনুকূল ঠাকুরের দেওঘর রয়েছে, আমি ওই দেওঘরের কথা বলছি না। উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার দেওঘর নামক জায়গায় একটা দশাবতার মন্দির রয়েছেন। সেই দশাবতার মন্দিরটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রতিষ্ঠা করেন, পরীক্ষার সময় এটা আসে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে বিখ্যাত চৈনিক পর্যটক, চাইনিজ ট্রাভেলার ফা হিয়েন ভারতে আসেন, এবং তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারত ভ্রমণ করেছিলেন। কত সময় ছিলেন? 399 থেকে 414 খ্রিস্টাব্দ পর্যন্ত। 399 থেকে 414 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 15 বছর ফা হিয়েন ভারতবর্ষে থাকেন। পরীক্ষার সময় কিন্তু এটাও কোশ্চেন আসে। ফা হিয়েনের লেখা বইয়ের নাম হচ্ছে ফো কুও কি। ওকে, আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাম্রাজ্য যেহেতু অনেকখানি বড় ছিল, সেই জন্য তিনি দুটো রাজধানী রেখেছিলেন। একটা রাজধানী হচ্ছে পাটলিপুত্র, ওকে, বিহারে, আর একটা হচ্ছে উজ্জয়িন, এখন উত্তরপ্রদেশে। উজ্জয়িনী, এটা তো সেকেন্ড ক্যাপিটাল ছিল, পরীক্ষার সময় এটাও কিন্তু আসে, দুটো রাজধানী, পাটলিপুত্র আর উজ্জয়িনী। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন উপস্থিত ছিল। এই নবরত্নরা কারা? কালিদাস কবি, কালিদাসের লেখা অনেকগুলো বই রয়েছে, পরীক্ষার সময় কিন্তু কোশ্চেন আসে। শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলাম, রঘুবংশম, মেঘদূত, কুমার সম্ভব, এগুলো পড়তে হবে কিন্তু, কেমন? এগুলো পড়ে নেবে সময় যদি পাও। ফেসবুক করতে করতে আর ইউটিউব দেখতে দেখতে সময় তো আমাদের হাতে একেবারেই থাকে না। যত পেরো বই পড়ো, বই পড়া বিকল্প সত্যি সত্যি কখনোই হবে বলে আমার মনে হয় না। 2 নম্বর হচ্ছে বরাহমিহির, 9টা গুনবে কিন্তু। বরাহমিহির হচ্ছেন বিখ্যাত জ্যোতির্বিদ বা জ্যোতির্বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী বলা যেতে পারে, স্পেস সায়েন্টিস্ট। তার লেখা বিখ্যাত বইয়ের নাম বৃহৎ সংহিতা, পঞ্চসিদ্ধান্তিকা। পঞ্চসিদ্ধান্তিকা হচ্ছে নিউটনের যেমন 3টে সূত্র আছে না, 3 লজ, তেমনি পঞ্চসিদ্ধান্তিকা হচ্ছে মহাকাশ নিয়ে, মহাকাশ গবেষণা নিয়ে তার 5টা সিদ্ধান্ত, মানে 5টা ল, 5 লজ, আর কম্পোজিশন অফ 5 লজ, এটা আমি পড়েছি, ইংলিশ ভার্সনটা অবশ্য, পঞ্চসিদ্ধান্তিকা। তো সেই বিষয়ে অন্য কোনো একদিন ডিটেলসে বলবো, আজকে বলছি না। নেক্সট হচ্ছে ধন্বন্তরী, বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক, এমডি বোঝো তো, সার্জন আর এমডি হয় না, ইনি হচ্ছেন আয়ুর্বেদিক চিকিৎসক, ওষুধ প্রেসক্রাইব করতেন, বিখ্যাত। ধন্বন্তরী এতটাই বিখ্যাত যে কোনো ওষুধে যদি কোনো অসুখ সেরে যায়, আমরা কি বলি? যে বাসক পাতার রস কাশির জন্য ধন্বন্তরী। এত বিখ্যাত একজন ডাক্তার যে তিনি কিংবদন্তি হয়ে গেছেন। কোনো ওষুধ যদি কাজ করে তা আমরা তার নাম ব্যবহার করি, ধন্বন্তরী। ইজ এন ফেমাস ফিজিশিয়ান ডিউরিং দ্য সেকেন্ড চন্দ্রগুপ্ত। নেক্সট হচ্ছে বররুচি, স্কলার। শঙ্কু, একজন স্কলার। বেতাল ভট্ট, ওই যে বিক্রমাদিত্য এবং বেতাল ভট্ট কাহিনী আছে না, এই বেতাল ভট্ট। খপনক, ঘটকপর আর অমর সিংহ। তো অমর সিংহ হচ্ছে আইনের বই লিখত, বোঝা গেল? কিন্তু অমর সিংহকে বলা হয় গুপ্ত যুগের সংবিধানের উপকার।
পরীক্ষায় কোশ্চেন আসে, অমর সিংহকে বলা হয় গুপ্ত যুগের সংবিধানের রূপকার। আর গুপ্ত যুগের অন্যান্য মনীষী ছিলেন বিষ্ণু শর্মা, পঞ্চতন্ত্রের লেখক। আমাদের ছেলেবেলায় হতো পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র। তো বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্র। এই বিষ্ণু শর্মা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের কোর্টে থাকতেন। আর্যভট্ট হচ্ছে সূর্য সিদ্ধান্তের লেখক। আর্যভট্ট যিনি শূন্যের আবিষ্কার করেছেন, আমাদের প্রথম যে স্যাটেলাইট সেটার নামও আর্যভট্ট ভারতের। আর্যভট্ট ইজ এন গ্রেট সায়েন্টিস্ট ইন আওয়ার পাস্ট হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে একজন বিখ্যাত বিজ্ঞানীর নাম আর্যভট্ট, যিনি সূর্য সিদ্ধান্তের লেখক। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে যেটুকু আসে। এর থেকে বেশি কিছু আর নেই। কিছু কিছু তথ্য আছে যে আমাদের সাথীজ অনলাইন একাডেমি সাথী ম্যাডামের লেখা যে হিস্ট্রি বইটা রয়েছে, সেখানে আরও অনেক তথ্য আছে যেগুলো ঠিক গল্পের মধ্যে আনা যায় না। পড়ে নিও সেই বইগুলো যদি তোমাদের কাছে থাকে। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের না থাকলে ম্যাডামকে ফোন করে বা আমাদের ম্যাডামের অফিসে ফোন করে আমাদের সেক্রেটারিকে কী করে পাবে সেটা দেখে নিও, কেমন? তৃতীয় চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসান ওই যে প্রিসিডিউলড, আগেই বলে রেখেছিলাম, ধ্রুবদেবীর গর্ভজাত সন্তান কুমার দেবী। এই কুমারগুপ্ত ধ্রুবদেবীর গর্ভজাত পুত্র কুমারগুপ্ত ধ্রুবদেবীর পর সিংহাসনে বসেন। ওকে, এই কুমারগুপ্তের আসল নাম ছিল, উপাধি ছিল মহেন্দ্রাদিত্য। কুমারগুপ্তের উপাধি ছিল মহেন্দ্রাদিত্য। কুমারগুপ্ত সম্পর্কে আমরা কোথা থেকে জানি? যে বীর সেনের লেখা, বীর সেন মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের একজন সভাকবি ছিলেন বীর সেন। সেই বীর সেনের লেখা উদয়গিরি গুহালেখ থেকে আমরা প্রথম কুমারগুপ্ত সম্পর্কে জানতে পারি, কুমারগুপ্ত ওয়ান সম্পর্কে। এই কুমারগুপ্ত ওয়ান, যিনি ধ্রুবদেবীর গর্ভজাত সন্তান, দ্বিতীয় চন্দ্রগুপ্তের ঔরসে যার জন্ম, তার উপাধি ছিল মহেন্দ্রাদিত্য। ওকে, আর এই কুমারগুপ্ত একটা দুটো কারণে বিখ্যাত। কুমারগুপ্ত কিন্তু দুটো কারণে বিখ্যাত। এক নম্বর হচ্ছে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে তার আমলে দ্বিতীয়বারের জন্য, সেকেন্ড টাইম, খ্যাতির শীর্ষে, প্রথমবারের জন্য ভুল হয়ে গেল, নালন্দা বিশ্ববিদ্যালয় এই কুমারগুপ্তের আমলেই খ্যাতির শীর্ষে পৌঁছায়। অ্যাকচুয়ালি নালন্দা বিশ্ববিদ্যালয় তার আগেই প্রতিষ্ঠিত হয়ে গেছিল, কিন্তু কুমারগুপ্ত বা মহেন্দ্রাদিত্য তার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় চরম খ্যাতির শীর্ষে পৌঁছায়, ফ্লোরিশ করে। ওকে, কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রথম কুমারগুপ্ত, যাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ধরা হয়, যদিও এখানে একটুখানি বিতর্ক আছে, কেউ কেউ বলেন না, প্রতিষ্ঠা আগেই হয়ে গেছিল, কিন্তু সত্যিকারের রিয়েল ফাউন্ডিং স্টোনটা প্রতিষ্ঠা করেন কে? ইজ প্রথম কুমারগুপ্ত। সো প্রথম কুমারগুপ্তকে ধরা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, এবং বলা ভালো যে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম উন্নতি এবং খ্যাতির শিখরে পৌঁছায় তার আমলে। তারপরে অবশ্য নালন্দা বিশ্ববিদ্যালয়ের সুনামটা একটু নষ্ট হয়ে যায়, এবং সেকেন্ড টাইম এটা আবার ফ্লোরিশ করে ডিউরিং দ্য টাইম অফ দেবপাল, ওই পাল বংশ যখন আসবে, দেবপালের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আবার ফ্লোরিশ করবে। ঠিক আছে, এইটা। আর নেক্সট হচ্ছে যে তিনি কার্তিক পুজোর প্রচলন করেন, এবং শুধু তাই নয়, তার মুদ্রায় কার্তিকের ছবি, ময়ূরের ছবি, এগুলো কিন্তু ছিল। কার্তিক পুজোর প্রচলন করেন কি, মানে বুঝতেই পারছো, দেবতাদের সেনাপতি কার্তিককে পুজো করে তিনি তার বীরত্বের ভাবটা তার সেনাবাহিনীর মধ্যে বা তার সাম্রাজ্যের মধ্যে আনতে চেয়েছিলেন। ওকে, এই দুটো পরীক্ষায় কোশ্চেন এখান থেকে আসে, আর বেশি কোশ্চেন আসে না। তো প্রথম কুমারগুপ্তের পর তার পুত্র স্কন্দগুপ্ত 455 থেকে 467 খ্রিস্টাব্দের মধ্যে সিংহাসনে বসেন। আর কুমারগুপ্ত কত থেকে কত? কুমারগুপ্ত হচ্ছে 414, মতান্তরে 415 থেকে 455 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওকে, আর তারপরে তার ছেলে স্কন্দগুপ্ত 455 থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ওকে, পিতার মৃত্যুর পর স্কন্দগুপ্ত ক্রমাদিত্য, মানে বিক্রমাদিত্য নয় কিন্তু ক্রমাদিত্য, মতান্তরে কেউ কেউ বিক্রমাদিত্যও বলেন, ক্রমাদিত্য উপাধি ধারণ করে গুপ্ত সিংহাসনে বসেন। আর তার সম্পর্কে জানা যায়, বা স্কন্দগুপ্ত সম্পর্কে জানা যায় ভিতরি স্তম্ভলিপি থেকে। স্তম্ভলিপি মানে বোঝো, লোহার স্তম্ভ করে সেখানে ভিতরি স্তম্ভলিপি থেকে আমরা তার সম্পর্কে, স্কন্দগুপ্ত সম্পর্কে আমরা জানতে পারি। ওকে, তো স্কন্দগুপ্তর রাজত্বকালেই কিন্তু ভারতবর্ষের মধ্য এশিয়া থেকে দুর্ধর্ষ এবং নিষ্ঠুর হুন জাতি আক্রমণ করেছিল। এই হুনদের অবশ্য দুটো শাখা, আমি একটুখানি পরে বলছি। এবং হুন আক্রমণ প্রতিরোধ করবার জন্য ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তাকে ভারতের রক্ষাকারী বা ভারতের রক্ষাকর্তা
এরকম উপাধিতে ভূষিত করেছিলেন। হুন আক্রমণটা ঘটে গেলে যদি কি হতো ভারতবর্ষের ইতিহাসের পরিণাম সেটা কিন্তু জানা যাচ্ছে না, মানে খুবই ভয়ঙ্কর পরিণাম হতে পারত। তো হুনরা অ্যাকচুয়ালি দুটো অংশে বিভক্ত ছিল। ব্ল্যাক হুন, যারা এটিলার নেতৃত্বে ইউরোপকে একদম কাঁপিয়ে দিয়েছিল, রোমান সাম্রাজ্য ইউরোপের ইতিহাসকে, এটিলা। আর দক্ষিণ আমাদের এদিকটায় চলে এসেছিল, মানে ভারতবর্ষের দিকে চলে এসেছিল শ্বেত হুনরা। এই শ্বেত হুনরা ভারতবর্ষের শ্বেত যারা আক্রমণ করেছিল তারা অ্যাপথেলাইটস জাতি নামে পরিচিত। অ্যাপথেলাইটস, ওকে, পরীক্ষার সময় এটা আসে। এই মধ্য এশিয়া থেকে শ্বেত হুনরা হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে গান্ধার পর্যন্ত, ভারতবর্ষের গান্ধার পর্যন্ত দখল করে নেয় এবং তারপর তারা গুপ্ত সাম্রাজ্যের আক্রমণে অভ্যন্তরে প্রবেশ করে গুপ্ত সাম্রাজ্যের উপর আক্রমণ হানলে স্কন্দগুপ্ত দৃঢ়ভাবে তাদের বিরুদ্ধে দাঁড়ায় এবং তাদেরকে এমনভাবে পরাস্ত করে যে আগামী 50 বছর সেই পরাজয় মিটিয়ে সেকেন্ড টাইম ভারতবর্ষ আক্রমণ করার সাহস পায়নি এই হুনরা। এই ঘটনার জন্যই ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কিন্তু স্কন্দগুপ্তকে উপাধি দিয়েছিল। মানে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তার বইয়ে স্কন্দগুপ্তকে ভারতবর্ষের রক্ষাকর্তা হিসেবে উল্লেখ করেছেন। কেমন? স্কন্দগুপ্ত ছিল গুপ্ত সাম্রাজ্যের শেষ শক্তিশালী রাজা। ওকে, তো তিনি দুটো কাজ করেছিলেন কৃষির উন্নতির জন্য। স্কন্দগুপ্ত সৌরাষ্ট্র, যাকে এখন গুজরাট বলা হয়, গুজরাট বা সৌরাষ্ট্রে অবস্থিত সুদর্শন হ্রদ এবং তার সংলগ্ন বাঁধটি পুনর্নির্মাণ বা সংস্কার করেন। ওকে, পুনর্নির্মাণ মানে সংস্কার করেন। তাহলে এই সুদর্শন হ্রদটি প্রথম প্রতিষ্ঠা করেন কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত, মানে তার ঠাকুরদাদার বাবা আর কি, বুঝতে পারছে? প্রথম চন্দ্রগুপ্ত, গুপ্ত বংশের ফাউন্ডার যিনি, সুদর্শন হ্রদ প্রথম প্রতিষ্ঠা করেছেন প্রথম চন্দ্রগুপ্ত। এটি প্রথমবার সংস্কার করেন রুদ্রদামন, সেই রুদ্রদামন যার কথা জুনাগড় শিলালিপিতে বলা আছে। জুনাগড় শিলালিপিতে কার কথা আছে এটা কিন্তু পরীক্ষাটা কোশ্চেন, রুদ্রদামনের কথা আছে। রুদ্রদামন এটা প্রথমবার সংস্কার করেছিলেন, আর এটা দ্বিতীয়বার সংস্কার করেন স্কন্দগুপ্ত। ওকে, এই হলো গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস। স্কন্দগুপ্তের হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের শেষ শক্তিশালী রাজা। এরপর কতগুলো দুর্বল রাজা গুপ্ত সিংহাসনে এসে বসবে, বুঝেছ? যারা জন্মেই 11 লাখ টাকার বাইক নিয়ে ঘুরবে আর কি, বুঝে গেল? প্রতিষ্ঠা করার কিছু নেই, শুধু ভোগ করবো। তাহলে কি হবে? পতন তো হবে। এই বংশের শেষ রাজা বলা হয় দ্বিতীয় জীবিত গুপ্ত, মতান্তরে বুধগুপ্ত। এই বুধগুপ্ত এতটাই দুর্বল ছিল, তার লেখা একটা বই আছে, সেখানে বলা হচ্ছে, বুধগুপ্ত বলছে যে দুর্বৃত্তরা আমার সাম্রাজ্য আক্রমণ করেছে, খুব খারাপ মানুষ, আর আমার মন্ত্রীসন্ত্রীরা আমাকে যুদ্ধ করাবার অনুমতি দিচ্ছে না। এই জন্য আমি জলা জঙ্গলে আশ্রয় গ্রহণ করাটাকে শ্রেষ্ঠ মনে করি। তো এই যার কথা, এত দুর্বল লোক, সে কি করে সাম্রাজ্যের হাল ধরবে? রাজাকে সবসময় বলশালী এবং ক্ষমতাশালী হতে হয়, নইলে কি হবে? ওই দুর্বৃত্তরা তো আক্রমণ করবেই। তো এইরকম একটা মেন্টালিটির লোক বেশি দিন চালাতে পারেনি। গুপ্ত সাম্রাজ্যের খুব শীঘ্রই পতন হয়েছিল এবং সেই জায়গায় হর্ষবর্ধন, শশাঙ্ক, পরবর্তীকালে তারা উঠে আসবে। আমি ইতিহাসটা পরের ক্লাসে বলছি। গুপ্ত সাম্রাজ্যের উত্থান যেমন ছিল, পতনও তেমনি হলো। বুধগুপ্ত বা জীবিতগুপ্ত দ্বিতীয় শেষ রাজা, মতান্তর রয়েছে। কিন্তু দুটো ইনফরমেশনস পরীক্ষায় গুপ্ত সাম্রাজ্য থেকে আসে, দেওয়া হয়নি। এক হচ্ছে অজন্তা, ওই যে অজন্তা গুহা, অজন্তা ইলোরা আছে না, অজন্তাটা শুধু, অজন্তা হচ্ছে গুপ্ত রাজাদের তৈরি নিদর্শন। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এটি অবস্থিত। আর একটা ইনফরমেশন হচ্ছে কামুন্দক, কামুন্দক একটা লেখকের নাম, তার লেখা নীতিসার, এই বইটাকে বলা হয় গুপ্ত যুগের অর্থশাস্ত্র। নীতিসার হচ্ছে একটা ইকোনমিক্সের বই, লেখক হচ্ছে কামুন্দক, গুপ্ত যুগে এটা লেখা হয়েছিল। এই নীতিসারটা হচ্ছেন গুপ্ত যুগের অর্থশাস্ত্র নামে পরিচিত। এই দুটো কোয়েশ্চেন কিন্তু আসে। তো অনেকক্ষণ আমার সঙ্গে থাকলে তোমরা, প্রায় 1-1.5 ঘন্টা সময়, আশা করি ভালো লেগেছে। অনেক গল্প বলেছি, আবার গল্পের মধ্যে ইনফরমেশনও দিয়েছি। হয়তো গল্পের মতো লাগলো, কিন্তু ইতিহাসটা এরকমই গল্পের মতোই। একটু সাথে থাকো, বারবার এই ভিডিওটাকে বেশ কয়েকবার দেখবে। আজকে দেখো, 2 দিন পরে দেখো, তারপরে আবার কয়েকদিন পরে দেখো। আর সাথীজ বুক অন হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি যদি কালেক্ট করতে পারো তো সেটা পড়লে সবচেয়ে ভালো হয়। নইলে অন্যান্য যে বইগুলো মার্কেটে রয়েছে সেগুলোকে ভালো করে পড়ো। আর এরপরে কনসেপ্টটা ডেপথে চলে গেলে যত পরিমাণে পারো, সেটা আমাদের সাথীজ অনলাইন একাডেমিতেও পাওয়া যায়, MCQ
প্রচুর এমসিকিউ এর বই রয়েছে আমাদের প্র্যাকটিস সেট, সেগুলোকে কালেক্ট করতে পারো, অথবা যেখান থেকে পারো এমসিকিউ প্র্যাকটিস করো প্র্যাকটিস করো প্র্যাকটিস করো। কনসেপ্ট ক্লিয়ার করে নাও ফার্স্ট, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করো। যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে তোমার কনসেপ্ট তত বেশি খুলবে। আশা করি ভালো লাগলো। আমাকে খুঁজে পেতে ফেসবুকে সুজিত দেবনাথ বলে সার্চ দিতে হবে, ইউটিউবে খুঁজে পেতে WBCS অ্যান্ড বলে সার্চ দিতে হবে। আর যদি আমার সঙ্গে কথা বলতে হয় তো সাথী অনলাইন একাডেমির সাথী ম্যাম বা তার সেক্রেটারি একটা নম্বর যাচ্ছে, সেখানে ফোন করে নিতে পারো। যদি আমার সময় হয় নিশ্চয়ই কথা বলবো, অন্যান্য কোনো প্রয়োজনে ওই নম্বরে ফোন করতে পারো। ভীষণ ভালো থাকো, সফল হও আর আশীর্বাদ করছি। আপাতত টাটা, বাই।